আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা ইতোমধ্যে জেনে গেছো যে আমরা নতুন একটা ব্যাচ লঞ্চ করছি, সেটা হচ্ছে এইচএসসি 24 এবং 25। অর্থাৎ 24 হচ্ছে যারা সেকেন্ড টাইম দিবা তারাও এখানে অ্যাডমিট হতে পারো, সমস্যা নেই, একদম বেসিক থেকে পড়ানো হবে। আর হচ্ছে তোমাদের নতুন ব্যাচটিতে কিভাবে পড়ানো হবে তার একটা রিভিউ ক্লাস হচ্ছে আজকের এই ক্লাসটা। তো দেখো, আমরা প্রথমে একটা টপিক লিখবো, মানে কোনো টপিক বাদ দেবো না, প্রত্যেকটা টপিক ধারাবাহিকভাবে একদম শেষ করবো আমরা একে একে আর কি। তো পরমাণু মূল কণিকা যেমন আমি প্রথমে লিখছি এখানে, এবং এইটা কি কি জায়গায় আসছে, মানে কোন কোন ইউনিভার্সিটিতে আসছে। আবার এটা দেখো তুমি, এটাও কিন্তু যে মেডিকেল আর্টস ডিউতে আসছে। তো এরকম করে প্রত্যেকটা টপিকের নিচে লেখা থাকবে, যাতে করে তুমি খুব সহজে বুঝতে পারবা যে কোন টপিক থেকে কোন ইউনিভার্সিটিতে বেশি বেশি প্রশ্ন আসে। এবং এগুলো পর মানে একটা আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, ক্লিয়ার করার পর সেই টপিকের উপর দু একটা এমসিকিউ থাকবে, যাতে করে খুব সহজে তোমরা বুঝতে পারবা এগুলা যে কি কি ধরনের প্রশ্ন আসে এই টপিক থেকে। তো এই হচ্ছে আমাদের ক্লাস নেওয়ার পদ্ধতি। এবং তোমাদের ক্লাস শেষে, ধরো আজকে ক্লাস শেষ হলো, তারপরের দিন মানে কালকে তোমাদের পরীক্ষা হবে, মানে যেদিন ক্লাস নেওয়া হবে তারপরের দিন সেই টপিকের উপর 20টা বা 30টার উপর এরকম এমসিকিউ পরীক্ষা হবে। এবং তোমার স্যার রিটেন পরীক্ষা আমি নিতে পারি, সমস্যা নাই, ঠিক আছে। এভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, আর সেই পরীক্ষাতে অবশ্যই তোমাদের পার্টিসিপেট করতে হবে। তো এই হচ্ছে আমাদের ক্লাস নেওয়া এবং পরীক্ষা নেওয়ার পদ্ধতি। আর আজকে ক্লাসটা আমি তাহলে শুরু করে দিই। দেখো, প্রথমে আমরা পড়বো এখানে পরমাণুর মূল কণিকা। এখানে আমাদের যা জানতে হবে সেটা হচ্ছে, আমরা জানি মূল কণিকা হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। টোটাল মূল কণিকা হচ্ছে 3 প্রকার। কি কি ভাইয়া? একটা হচ্ছে তোমার স্থায়ী, অস্থায়ী, আর একটা হচ্ছে কম্পোজিট, ঠিক আছে। তো এইগুলোর নাম আমরা জাস্ট 2টা মনে রাখবো, ঠিক আছে। জাস্ট 2টা মনে রাখবো, আর একটা মনে না রাখতে চলবে, ঠিক আছে। তো দেখো, 1 নাম্বার হচ্ছে আমরা পড়বো স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা। তো স্থায়ী মূল কণিকাগুলো কি কি? এগুলো হচ্ছে তোমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে। আমি সংক্ষেপে লিখতেছি, এটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, আর হচ্ছে নিউট্রন। এই তিনটাকে বলা হয় কি? স্থায়ী মূল কণিকা, ঠিক আছে। এবং 2 নম্বরে পড়বো আমরা, 2 নম্বরটা পড়বো না, সরি 2 নম্বরটা পড়বো না, ঠিক আছে, 3 নম্বরটা পড়বো। আর এটা লিখে নিই, এটা অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা। এরপর কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা। জাস্ট এই 3টে পড়লে কি এনাফ? দেখো, স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা লিখলাম। আর কম্পোজিট কণিকা হচ্ছে ডিউটেরন, ডিউটেরন, আর একটা হচ্ছে আলফা কণিকা, আলফা, ঠিক আছে। এই দুইটা মাথায় রাখবা। আর অস্থায়ী আর যে কণিকাগুলো আছে তোমার হচ্ছে প্রকৃতিতে, সবগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। এই অস্থায়ী কণিকা মনে রাখার কোনো দরকার নাই, তুমি হচ্ছে এই 1 নাম্বারটা স্থায়ী কণিকা আর হচ্ছে কম্পোজিট কণিকা, এই দুইটা হচ্ছে মনে রাখবা, দেখবা যারগুলো ক্লিয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। আর আমি তাও অস্থায়ী মূল কণিকাগুলো আমি তোমাদের বলে দেই। একটা হচ্ছে পাই ওন, মিউ ওন, নিউট্রিনো, ঠিক আছে। দু একটা মনে রাখো, পাই ওন, এরপর হচ্ছে তোমার মিউ ওন, মিউ ওন, তারপর তোমরা লিখে রাখতে পারো নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন, পজিট্রন, ঠিক আছে। এগুলো সবকিছু হচ্ছে অস্থায়ী। তাহলে এখানে একদম শর্টকাটে মনে রাখবা, এই দুইটা মনে রাখবা, একদম ইজি। আর বাকিগুলো হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা, ঠিক আছে। তো আশা করি এই জিনিস তোমাদের ক্লিয়ার। তাহলে এখন দেখো, এই টপিক থেকে তোমাদের একটা প্রশ্ন আসে, তোমরা ভিডিওটা পজ করে নিজে নিজেই দেখো যে কোনটা আনসার হবে, ঠিক আছে। বলছে যে নিচের কোনটি পরমাণু স্থায়ী মৌলিক কণিকা? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর ছিল, এবং এটা কিন্তু জিএসটি আন্ডারে, ঠিক আছে। এখন তো যাই হোক, আগে আলাদাভাবে পরীক্ষা হইতো। তাহলে কোনটা হবে সহজে বুঝতে পারতেছো তোমরা, কোনটা হবে? এটা পজিট্রন, এটা হবে না। নিউট্রন, দেখো এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা স্থায়ী মৌলিক কণিকা পড়ছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তিনটা কিন্তু স্থায়ী মৌলিক কণিকায় আগে পড়ে আসছি। সো কোনটা আনসার হবে? এই যে নিউট্রন, এটা আনসার হবে, ঠিক আছে। সো নিউট্রন, আবার ভুলে কেউ নিউট্রিনো দেখাবো না, ঠিক আছে, ওকে। এরপর আমরা এই যে মেন একটা টপিক চলে যাবো। দেখো, এটা কিন্তু এই 3টা টপিক থেকে যোজন ইলেকট্রন, মোট ইলেকট্রন, আছে নিউট্রন, এই 3টা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে তোমার ডেন্টাল, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। সো খুব ভালোভাবে এই বিষয়টা তোমরা খেয়াল করো। প্রথম আমরা যোজন ইলেকট্রন, এটা তো সবাই জানি আমরা, এগুলো জাস্ট তোমাদের একটু মনে করে দিচ্ছি। যোজন ইলেকট্রন হচ্ছে কোনো পরমাণুর একদম শেষ কক্ষপথের ইলেকট্রন, ঠিক আছে। শেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকবে, তোমাদের একটা আমি উদাহরণ দেবো তাই তোমাদের ক্লিয়ার হবে। মনে করো থার্ড সার্ভে ধরি আমরা S2, একটা কঠিন সে নিলাম কারণ নিজে তো সবাই পারবা। এখন S2O3, ওকে ডান। তোমাকে বলা হলো যে এইটার যোজন ইলেকট্রন কত, ঠিক আছে। যোজন ইলেকট্রন কত আমরা পড়তেছি, প্রথমে যোজন ইলেকট্রন। আমি কি বলছি আবার রিভিউ করতেছি, যে যোজন ইলেকট্রন হচ্ছে
কোনো একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা। একেবারে ধরো হচ্ছে এটা আমার কি সোডিয়াম, তাহলে কি এখানে 2টা থাকবে আর এখানে 8টা থাকবে, তাই না? 8টা থাকবে এখানে, 2 4 6 8 10, আরেকটা হচ্ছে একটা থাকবে। তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা? একটা। তাহলে এইটাই তার হচ্ছে যোজন ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এই পাশেরটা কি হবে? S2O3 2 মাইনাস এর যোজন ইলেকট্রন সংখ্যা কি হবে? তাহলে দেখো আমি একটু বড় করে বুঝাই যাতে করে তোমরা খুব সহজে বুঝতে পারো। প্রথমত দেখতে হবে সালফারের যোজন ইলেকট্রন সংখ্যা, তার সাথে গুণ দিতে হবে 2। এরপর অক্সিজেনের যোজন ইলেকট্রন সংখ্যা, তার সাথে গুণ দিতে হবে 3, কারণ অক্সিজেন কয়টা আছে? এখানে 3টা আছে, আর সালফার হচ্ছে 2টা আছে এখানে। আচ্ছা, সালফার আমরা আগে বুঝে নেই, সালফারের হচ্ছে যোজন ইলেকট্রন সংখ্যা কত বের করে নিই আগে। দেখো সালফার কত আমরা জানি 16। ঠিক আছে, তার মানে 2 8 তারপর হচ্ছে 6, এই হচ্ছে 16। তার মানে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। এই 6 হচ্ছে তার কি? যোজন ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, ওকে। তাহলে এই সালফারের জন্য 6, আর এই যে 2 আছে, এখানে 2টা সালফার আছে, এর জন্য গুণ হচ্ছে 2। ঠিক আছে, আর মাঝখানে কোন মৌল 5টি মৌল আছে, এর জন্য এখানে কি আমরা একটা প্লাস চিহ্ন দেবো। এবার দেখো অক্সিজেন, তো অক্সিজেন যোজন ইলেকট্রন সংখ্যা দেখো, আমরা জানি এটা হচ্ছে 8টা প্রোটন সংখ্যা। ঠিক আছে, তাহলে 2 6, এটাও কিন্তু 6টা লাস্টে। সো এখানে কি হবে? 6 গুণন এখানে কত আছে? 3। তার মানে 3টা অক্সিজেন পরমাণু আছে, সো 3 দ্বারা গুণ হবে। এবং দেখো আমি কিন্তু আগে যে ক্লাসগুলো নিয়েছি সেখানে কিন্তু আবার বলছি যে কোনো মৌলের বা হচ্ছে আয়নের উপরে মাইনাস মানে কি? অতিরিক্ত ইলেকট্রন। ঠিক আছে, মাইনাস মানে কি? অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা। সো এটা কি? যোগ হবে। তাহলে তাহলে কি যোগ হচ্ছে 2। ঠিক আছে, এখন দেখো কত আসে? 12 প্লাস 18 প্লাস 2, 12 প্লাস 18 প্লাস, তার মানে কত হবে? 32। এই হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে কি? যোজন সংখ্যা। ঠিক আছে, যোজন ইলেকট্রন সংখ্যা। ওকে ডান, আশা করি বুঝতে পারছো সবাই, লিখে নাও খাতায়। এরপর নিউটন সংখ্যা তো তোমরা সবাই জানো। ঠিক আছে, নিউটন সংখ্যা পাওয়াতে হবে না, কারণ কি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কি নিউটন সংখ্যা পাওয়া যায়, এটা তোমরা খুব সহজে পারো আমি জানি। আচ্ছা, এরপর মোট ইলেকট্রন সংখ্যা তোমরা পারবা এটা। ঠিক আছে, তো এটার বের করার দরকার নেই, জাস্ট আমি এটা লেখার কারণ হচ্ছে যে মোট ইলেকট্রন থেকে প্রশ্ন আসে কিন্তু তোমার হচ্ছে ডিইউতে, এবং আমি বিশেষ করে ডেন্টালে আসি এই মোট ইলেকট্রন থেকে। ঠিক আছে, সিইউতে আসছে, নিউটন থেকে জেইউতে আসছে, এবং মনে হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। ঠিক আছে, ওকে। দেখো আমরা প্রশ্ন সলভ করলে আরো একটু ক্লিয়ার হবো। এখানে বলছে থায়োসালফেট আয়নে সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যা কত? এই যে একটু আগে যেটা করলাম, কত ছিল? 32। তুমি দেখে নাও, এটা হচ্ছে 32। তার মানে কোনটা? থায়োসালফেট, S2O3 2 মাইনাস। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে? এটা তো একদম ইজি, একদম ইজি প্রশ্ন মেডিকেল আসে, দেখছো? কিন্তু আমরা সবাই পারি না। ঠিক আছে, যাক। তো সোডিয়াম প্লাস মানে কি? একটা কম আছে, সো সোডিয়াম যদি 11 হয়, 1 কম মানে 10টা। ঠিক আছে, এটা মেডিকেল আসছিল আর কি। আচ্ছা, এখন দেখো আমরা পড়বো আলফা, বিটা এবং গামা রশ্মি। আর এই 3টা কনসেপ্ট থেকে কিন্তু প্রতিবারই তোমার হচ্ছে প্রশ্ন আসছে, ডিইউতে, মেডিকেলে, ডেন্টালে, জেএনইউতে, জেইউতে এবং জিএসটি, তার অনেকগুলো আছে। তো দেখো আলফা রশ্মি থেকে আমরা কি পড়বো? আর আচ্ছা, আলফা রশ্মি। ঠিক আছে, যা যা লিখিয়ে দিচ্ছি এইগুলো লিখবা, আশা করি এগুলো কমন পেয়ে যাবা। দেখো আলফা রশ্মি থেকে পড়তে হবে, প্রথমে প্রতীকটা পড়তে হবে। হ্যাঁ, আর প্রতীক তো সব আমরা জানি যে প্রতীক হচ্ছে আলফা, উপরে 4, নিচে হচ্ছে 2। ঠিক আছে, আর হচ্ছে আলফা রশ্মি যারা না বুঝো তারা হচ্ছে 24 ব্যাস, বা একেবারে না বুঝো তারা দেখো আমরা কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেল পড়ে আসছি অনেক আগে, সেখানে একটা কথা উল্লেখ ছিল আলফা রশ্মি মানে হিলিয়াম নিউক্লিয়াস। আলফা রশ্মি মানে হচ্ছে কি? হিলিয়াম নিউক্লিয়াস। এটা তার পরীক্ষার উপকরণ ছিল আর কি রাদারফোর্ড পরমাণু মডেলের, যখন সে নিউক্লিয়াস আবিষ্কার মানে তখন নিউক্লিয়াস আবিষ্কার করার জন্য সে ট্রাই করছিল। যাই হোক, তো হচ্ছে কি নিয়ে কাজ করছিল? হিলিয়াম নিউক্লিয়াস। আর হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে আলফা রশ্মি। এইটা আমরা সাধারণভাবে লিখি যে হিলিয়ামটা 2 প্লাস, মানে 2টা ইলেকট্রন যদি দান করে দেয় ও 4 2, ওর আছে কিন্তু 2টা ইলেকট্রন হিলিয়ামের, বাট 2টা যদি দান করে দেয় তাহলে কি থাকে? মানে ধরো হচ্ছে উপরে 2টা ইলেকট্রন, ও 2টা দান করে দিচ্ছে, মাঝখান তাহলে কি যে নিউক্লিয়াস আছে সেই থাকবে না? এই নিউক্লিয়াসকে বলা হবে হিলিয়াম নিউক্লিয়াস, এবং একে আরেকটা নামে অভিহিত করা হয়, সেটা হচ্ছে আলফা রশ্মি। ওকে ডান। এরপর এই আলফা রশ্মি থেকে মনে রাখতে হবে প্রতীকটা বললাম। এরপর 2 নম্বর মনে রাখবা, 2 নম্বর মনে রাখবা এর চার্জটা কত? আলফা রশ্মির চার্জটা হচ্ছে +2। ঠিক আছে, এটা হচ্ছে কি? চার্জ। ওকে। আর 3 নাম্বারটা মনে রাখবা, চার্জটা কেন মনে রাখবা একটু পরে বুঝবা, কারণ আমরা যখন একটা বিক্রিয়া করবো, এগুলো এই আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি থেকে বিক্রিয়া কিন্তু তোমার হুবহু একদম এসে পড়ে, বুঝছো? তো হচ্ছে এটা কাজে লাগবে আর কি, চার্জটা মাথায় রাখবা +2। আর হচ্ছে তোমার আপেক্ষিক ভর একদম মনে রাখা দরকার নাই, আপেক্ষিক ভর হচ্ছে 4, তোমরা বুঝতে পারতেছো, ভর সংখ্যা 4। আর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ছেদন ক্ষমতা আর হচ্ছে আনিকন ক্ষমতা। ছেদন ক্ষমতার আগে দেখো, ছেদন ক্ষমতা।
এগুলো খাতা সবাই নোট করে রাখো, কাজে লাগবে। ছেদন ক্ষমতা তোমার সবচেয়ে বেশি হচ্ছে গামা রশ্মির, ঠিক আছে। ছেদন ক্ষমতাটা 3 নাম্বার দিলাম এখানে, সবচেয়ে বেশি মানে এই দিকে বাড়বে, ছেদন ক্ষমতাটা কি এই ডান দিকে বাড়বে বা বাম দিকে কমবে। গামা রশ্মির সবচাইতে বেশি ছেদন ক্ষমতা, এরপর বিটা রশ্মির, এরপর আলফা রশ্মির। বুঝতে পারছি? আচ্ছা, এরপর 4 নাম্বারটা হচ্ছে আয়নীকরণ ক্ষমতা। এই ছেদন ক্ষমতা আর হচ্ছে আয়নীকরণ ক্ষমতা একদম রিভার্স, মানে উল্টা, ঠিক আছে। আয়নীকরণ ক্ষমতা আর আয়নীকরণ ক্ষমতাটা বেশি হচ্ছে সবচেয়ে আলফার। সবসময় মাথায় রাখবা, এই যে স্বর আছে না এখানে, স্বর আদে মনে রাখবা। আতে আলফা, আতে হচ্ছে কি আলফা রশ্মি, আতে আয়নীকরণ বেশি, ঠিক আছে। আতে আলফা রশ্মি, আতে কি আয়নীকরণ বেশি, তার মানে আলফার আয়নীকরণ বেশি। আর এটা যদি বেশি হয় তাহলে কি বিটার কম, গামার তার চাইতে কম। আর গামা রশ্মির ছেদন ক্ষমতা সবচেয়ে বেশি, বিটার তার চেয়ে কম, আলফা রশ্মি তার চেয়ে কম, একেবারে কম, ঠিক আছে। তো এই 4টা জিনিস মাথায় রাখবা। এবার আসি বিটা রশ্মির ক্ষেত্রে। দেখো বিটা রশ্মি, এই বিটা রশ্মির ক্ষেত্রে একটা মনে রাখবা প্রতীকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এটা কিন্তু ইলেকট্রন কণার প্রবাহ, ঠিক আছে। আলফা রশ্মি আমরা পড়ছি ওটা ছিল কি হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, আর বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার প্রবাহ। বিটা রশ্মি কি বোঝায়? ইলেকট্রন কণার প্রবাহ বোঝায়। আজকের টপিকগুলো অনেক ইজি রাখছি যাতে তোমরা সহজে বুঝতে পারো যে ক্লাসটা আমরা কিভাবে নিব এই ব্যাচে আর কি, যার জন্য ইজি টপিক রাখছি একেবারে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে বিটা রশ্মি কি মনে রাখবো? এটা হচ্ছে ইলেকট্রন কণার একটা প্রবাহ, ঠিক আছে। এটার প্রতীকটা হচ্ছে 0 ভর সংখ্যা, কারণ ভর নাই এটার। আর প্রোটন সংখ্যা হচ্ছে -1, আর হচ্ছে ইলেকট্রন চিহ্ন, ঠিক আছে। তো এই প্রতীকটা হচ্ছে এরকম। আরেকটা কথা মাথায় রাখবা, যদি বিক্রিয়ায় দেখো যে কোনো একটা বিক্রিয়ায় প্রোটন সংখ্যা বেড়ে গেছে, তার মানে কি প্রোটন সংখ্যা বেড়ে গেছে মানে সেটা অবশ্যই সেখানে বিটা রশ্মি কি করা হয়েছে, বিকিরণ করা হয়েছে বা বিকিরণ করছে, ঠিক আছে। ওইটা আমরা বিক্রিয়ার সময় আরো ক্লিয়ার করে দেবো তোমাদের। এখন দেখো 2 নাম্বারটা মনে রাখতে হবে কি, 2 নাম্বার চার্জ মনে রাখতে হবে। এটার আপেক্ষিক চার্জ হচ্ছে কি -1, আপেক্ষিক চার্জ হচ্ছে কি -1, চার্জটা মাথায় রাখবা। আর 3 নাম্বারটা আমি মুখে বলে দিয়ে লেখার দরকার নেই, তোমরা লিখে রাখো যে এটার হচ্ছে ছেদন ক্ষমতা, ঠিক আছে। ছেদন ক্ষমতা হচ্ছে গামা রশ্মির সাথে কম। তোমাদের একটা রেঞ্জ আমি দেখে দিই, হ্যাঁ। ধরো এটা আলফা, এটা হচ্ছে কি বিটা, এটা হচ্ছে গামা, আর আমি এখানে ধরলাম কি ছেদন ক্ষমতা। তোমরা সবাই লিখে দাও খাতায়, ছেদন ক্ষমতা। যদি আলফাকে ধরো 1 গুণ, যদি আলফাকে 1 গুণ ধরো, তাহলে বিটা রশ্মির ছেদন ক্ষমতা হবে 1000 গুণ, মানে কি 1k, 1000 গুণ, ঠিক আছে। আর এই যে গামা রশ্মি, এই গামা রশ্মির ছেদন ক্ষমতা হবে 10,000 গুণ। তাহলে অবশ্যই তোমরা এখানে বুঝতে পারতেছো গামা রশ্মির ছেদন ক্ষমতা বেশি, ঠিক আছে। এভাবে কম্পেয়ার করে পড়বা। আর আয়নীকরণ শক্তি এটার উল্টা, কিভাবে? আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ ক্ষমতা, আয়নীকরণ ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে আলফা, এটাতে বেশি, ঠিক আছে। সবচেয়ে বেশি হচ্ছে এইটাতে বেশি। আর বিটাতে কি এই আলফার চাইতে কম, আর এই যে গামার ক্ষেত্রে একেবারেই কম, ঠিক আছে। একেবারেই কম। তো আশা করি ছেদন ক্ষমতা আর হচ্ছে আয়নীকরণ ক্ষমতা নিয়ে তোমাদের কোনো ঝামেলা নাই, ক্লিয়ার, ঠিক আছে। ওকে, এরপর তাহলে বিটা রশ্মি থেকে আর কি পড়বা? আর তো কোনো কিছু পড়ার দরকার নাই। আর গামা রশ্মির ক্ষেত্রে তো বলে দিলাম। আর গামা রশ্মির সংকেতটা লিখে নাও জাস্ট। গামা রশ্মির সংকেতটা হচ্ছে এরকম, গামা উপরে 0 নিচে 0, ঠিক আছে। একদম ইজিটা, বা একদম সরাসরি এভাবে লিখলেও হবে, প্যারা নাই, ঠিক আছে। এই হলো তোমার আলফা বিটা গামা রশ্মির কিছু বৈশিষ্ট্য। আশা করি এখান থেকে এইচএসসি তে আসলে দিতে পারবা, কারণ এইচএসসি তে প্রশ্ন কিন্তু এগুলো আসে। আচ্ছা, তো এখন কিছু বিক্রিয়া তোমাদের শিখতে হবে। সেগুলো হচ্ছে ধরো আলফা রশ্মি, হ্যাঁ, থুরিয়াম একটা আমরা তেজস্ক্রিয় মৌল নিলাম হচ্ছে থুরিয়াম। এটা 200 বর্ষক হচ্ছে 2, 3, 4 এবং 90। যদি প্রশ্ন আসে এখান থেকে যদি আলফা রশ্মিটা কি হয়, বিকিরণ হয়, ঠিক আছে, থেকে আলফা রশ্মি যদি বিকিরিত হয় বা বিকিরণ ঘটে আর কি, ঠিক আছে। বিকিরণ ঘটলে সবাই লিখে রাখো বিক্রিয়াটা কমন আছে, ঠিক আছে। তাহলে বিক্রিয়াটা কেমন হবে দেখো, এই যে 234 আর হচ্ছে কি থুরিয়াম, আর নিচে কত 90, এইটা বিক্রিয়াটা লিখে নাও সবাই, কাজে লাগবে এটা। যদি কি আলফা রশ্মি মানে কি আলফা উপরে 4 নিচে হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এই রশ্মিটা যদি বিকিরণ ঘটে তাহলে কি উৎপন্ন হবে হচ্ছে রেডিয়াম, এটা মাথায় রাখো, রেডিয়াম উৎপন্ন হবে। আর ভর সংখ্যা হচ্ছে 230 আর হচ্ছে প্রোটন সংখ্যা 88।
আর একটা কথা মাথায় রাখো, বিক্রিয়া এই সংক্রান্ত যত বিক্রিয়া আসবে দেখবা যে ডান পাশের সব সংখ্যা এবং বাম পাশের সব সংখ্যা মিলবে। আমি একটা উদাহরণ সে বলি, এই যেখানে যে 90 আছে না, তোমরা এটা যোগ করো প্রোটন সংখ্যাগুলো, টোটাল প্রোটন সংখ্যা কত, 88 আর 2 90। আবার এখানে হিসাব করো 230 আর 4 234, এই যে 234, ঠিক আছে। এর হচ্ছে বিক্রিয়াগুলো কি মিলবে। আরো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া তোমাদের লিখে দেই, এগুলো পরীক্ষা আসে সাধারণত, বুঝছো। আচ্ছা দেখো, যদি আমি এখানে অ্যালুমিনিয়াম নেই, মানে অ্যালুমিনিয়ামের সাথে আমরা আলফা রশ্মিটা কি করব, যোগ করব, ঠিক আছে, বা হচ্ছে বিক্রিয়া করবো আর কি, বা বলতে পারো বিকিরণ ঘটাবো, ঠিক আছে। ধরো অ্যালুমিনিয়াম এবার সংখ্যা সবাই জানো 27 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 30। এর সাথে যদি আমরা আলফা নিউক্লিয়াস যোগ করি 4 এবং হচ্ছে 2, তাহলে কি ঘটবে। তাহলে এগুলো কয়েকটা বিক্রিয়া তোমরা মুখস্থ রেখো, আমি পিডিএফ কমেন্ট বক্সে দিয়ে দিব না। কারণ হচ্ছে বিক্রিয়াগুলো থেকে একদম রেখে প্রশ্ন এসে যায় যে মানে শূন্যস্থান দেবে একটা, ধরো সেখানে একটা দিল, এই যে, ঠিক আছে, একটা গ্যাপ দিল মাঝখানে, আর প্লাস দিল, মনে করো এখানে H11, বুঝতে পারছো। তাহলে এইটা তোমার কি হবে, ঠিক আছে। দেখো এখানে হবে কি, এখানে যেহেতু তোমাকে বলতেছি যে এই পাশের প্রোটন সংখ্যা টোটাল এবং এই পাশের টোটাল প্রোটন সংখ্যা সেম থাকবে, এবং এই পাশে ভর সংখ্যা এই পাশেরও ভর সংখ্যা টোটাল সেম থাকবে, তাহলে তোমরা এটা চিন্তা করে লিখতে পারো। এখন যেহেতু একটা আছে, তার মানে কি এখন এখানে কি লাগবে, এখানে প্রোটন সংখ্যা তোমার হচ্ছে, সরি, এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম আর হচ্ছে হিলিয়াম, মানে হিলিয়াম নিউক্লিয়াস যোগ করলে এখানে হাইড্রোজেন না, সরি এখানে দাও, তোমার হচ্ছে নাইট্রোজেন দাও, তাহলে তোমার জন্য একটু সহজ হয়ে যাবে, এত কঠিন করে না দেই। এখানে তোমার হচ্ছে নাইট্রোজেন দেই, মানে নিউট্রন দিই আর কি, নিউট্রন, ধরো একটা নিউট্রন কম, ঠিক আছে। আর নিউটন তো আমরা জানি সে প্রশ্ন নিতে পারি, ঠিক আছে, ওকে না। আচ্ছা এখন দেখো তো এখানে শূন্যস্থানে কি বসবে, শূন্যস্থানে কি বসবে তোমার এখন খেয়াল করো। দেখো যদি আমরা এখানে কি দেই, যদি আমরা এখানে 15 সংখ্যক বিশিষ্ট একটা কি দেই, একটা মৌল দেই, তাহলে কিন্তু আমাদের উভয় পাশে মিলবে, আদারওয়াইজ কিন্তু মিলবে না। আমি কিন্তু একটু আগে বলছি বিক্রিয়ার টোটাল প্রোটন সংখ্যা এবং তোমার উৎপাদের টোটাল প্রোটন সংখ্যা সেম থাকবে, ঠিক আছে, ভর সংখ্যাও সেম থাকবে। তাহলে এখানে যেহেতু শূন্য, তার মানে কি এই 13 আর 2 যোগ করে কত আসছে আমাদের, 15 আসছে কিন্তু, ঠিক আছে। সো এখানে 15 সংখ্যা বিশিষ্ট, 15 প্রোটন সংখ্যা বিশিষ্ট এটা কি আসবে, এখানে মৌল হবে। তাহলে আমরা জানি কি 15 কার, ফসফরাসের। সো এখানে কি ফসফরাসের, তাহলে এখানে 15, আর উপরে কি হবে সেটা হচ্ছে বিষয়। দেখো উপরে কি আছে, এখানে 27 আর 4 কত হয়, 31, তাই না। তাহলে উপরে কি হবে, এক তো আছে এখানে, সো এখানে 30 হবে। এইভাবে মৌলগুলো কমপ্লিট করবা যদি শূন্য স্থানাগার থাকে, বুঝতে পারছো। আচ্ছা তোমাদের আরেকটা আমি প্রশ্ন দেই, এটা তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল ভর্তি পরীক্ষার সময়। বলছে যে এখানে দেখো, আমি একটা বিক্রিয়াটা লিখিনি আগে, এখানে বলছে 14 6 কার্বন আর কি, কার্বন পরমাণু, এখান থেকে তোমার কি একটা রশ্মি বিকৃত হয়েছে, সেটা কোন রশ্মি, আলফা বিটা নাকি গামা, সেটা তোমাদের কি করতে হবে এখন, ডিফাইন করে ফাইন্ড আউট করতে হবে আর কি, ঠিক আছে। সেটা এক্স দিছে এখানে, এক্সটা এটা হচ্ছে কি তোমার গ্যাপ রাখছে আর কি। প্রশ্ন বলছে যে, আমি প্রশ্ন সমাধান লিখে দেই, মানে বলে দিই আর কি, নিচের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স কণা, এক্সটা কি ধরনের কণা, ঠিক আছে। তোমার অপশন আছে এখানে, কি অপশন আছে, আলফা কণা, বিটা কণা, তারপর হচ্ছে তোমার গামা কণা এবং কি নিউট্রন কণা, এই 4 ধরনের কি আছে কণা আছে। এখন এই এক্স কণাটা কি কণা হবে, তোমাদের এটা নিজেকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। দেখো আমি কিন্তু, তোমরা খেয়াল করছো কিনা জানি না, মাঝখানে আলফা বিটা গামা রশ্মি যখন পড়াইছিলাম, তখন তোমাদের একটা সংকেত লিখে দিয়েছিলাম, বিটার সংকেত, মানে কি ইলেকট্রনের কণা, ইলেকট্রন কণা প্রবাহ, মানে এইটা আর কি, এই যে E0 এখানে -1 এইটা। আর বলছিলাম যে এইটা যেখানে নির্গত হবে সেখানে প্রোটন সংখ্যা একটা বেড়ে যাবে, আর যে বিক্রিয়ায় একটা প্রোটন সংখ্যা বাড়বে সেটাকে সেখানে বুঝবা কি, অবশ্যই সেখানে বিটা ইমিশন হয়েছে, মানে কি বিটা রশ্মি নির্গমন করছে, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখো, নোটে লিখে রাখো, একদম নোটে লিখে রাখো যে যে বিক্রিয়ায় বা যেখানে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, প্রোটন সংখ্যা একটা বৃদ্ধি পাবে, দুইটা না, ঠিক আছে, একটা বৃদ্ধি পায়, সেখানে অবশ্যই কি বিটার কাহিনী আছে, মানে বিটা ইমিশন হয়েছে, বুঝতে পারছো। আচ্ছা দেখো তাহলে এটা কিন্তু তুমি চোখ বুলে আনসার দিতে পারবা, যেহেতু আমার এখানে 6 আর এখানে 7, মানে প্রোটন সংখ্যা ছিল আগে কত 6, এখানে আছে 7, তার মানে অবশ্যই একটা প্রোটন সংখ্যা বাড়ছে। সো এখানে কি হবে, এখানে কি হবে, বিটা হবে, ঠিক আছে। এক্স কণাটা কি বিটা রশ্মি হবে, বিটা, ঠিক আছে। আর এখন দেখো তাহলে তোমরা যোগ করো, সবগুলো দেখো সেম আসবে, ঠিক আছে। কারণ আমরা কি জানি, এই এক্স বিটা মানে কি, এই যে -1, 7 থেকে 1 এর কত থাকে 6, এই যে 6 এসে পড়ছে, মানে এই পাশে এবার সেম থাকবে, বলছি না 14 আর এই 0 যোগ করো, কি হবে 14 আর 0 14, ঠিক আছে। তাহলে আনসার কোনটা হবে ভাইয়া, বি নাম্বারটা, মানে বিটা, ঠিক আছে, ওকে। এরপর
এরপর হচ্ছে আমরা আরেকটা হচ্ছে এমসিকিউ তে চলে যাই। তাহলে আশা করি আলফা বিটা গামা রশ্মি সবার ক্লিয়ার, ঠিক আছে। আর কিছু বিক্রম আমি তোমাদের দিয়ে দেবো, ঈশ্বর সবাই একটু দেখে নিবা, তাই হয়ে যাবে আশা করি। আচ্ছা, এরপর দেখো একটা প্রশ্ন আমরা সলভ করি। এখান থেকে প্রশ্ন হচ্ছে, দেখো এখানে দেখো এটা আনসার দেওয়া আছে। আচ্ছা যাই হোক, তোমরা দেখে নাও যে কোন প্রক্রিয়ায় 234 থোরিয়াম থেকে 234 পিএ তৈরি হয়। দেখো এখানেও কিন্তু কি হয়েছে, এই যে একটু আগে যেটা তোমরা নিয়ে আলোচনা করছি তোমাদের, যে প্রোটন সংখ্যা যেখানে বৃদ্ধি পাবে, প্রোটন সংখ্যা দেখো একটা বৃদ্ধি পেয়েছে না, 90 থেকে 91 হয়ে গেছে, তার মানে অবশ্যই এখানে কি বিটা ইমিশন হয়েছে। সো আনসার হবে কোনটা, 2 নাম্বারটা, ঠিক আছে। আশা করি তোমাদের এটা ক্লিয়ার। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল, বুঝছো, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্ন বেশি আসে। আচ্ছা, এরপর দেখো এই যেটা মেডিকেল এদিকে সব জায়গায় আসছে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে ভালো ফোকাস করে দিকে। আইসোটোপ থেকে কিন্তু প্রায় প্রতিবার বলতে পারবো না, সেও কারণ নিজে তো প্রশ্ন করি না। তো হচ্ছে যতবার আসছে পরীক্ষা, তার মধ্যে বেশিরভাগ আইসোটোপ থেকে কিন্তু প্রশ্ন আসছে, বুঝছো। তো আইসোটোপটা ভালোভাবে খেয়াল করবা। আইসোটোপ আমরা কি জানি, আইসোটোপ মানে হচ্ছে যাদের কি এই যে যারা এই ট্রিক্সটা পারো তারা তো পারো, যারা না পারো তারা দেখে নাও যে থেকে প্রোটন সংখ্যা, যাদের প্রোটন সংখ্যা সেম তাদেরকে বলা হয় আইসোটোপ, মানে ভর সংখ্যা ভিন্ন হবে। আইসোবার এই যে ভর সংখ্যা সেম, ঠিক আছে, নিউট্রন সংখ্যা সেম। আর ইলেকট্রন সংখ্যা সেম, বুঝতে পারছো। তাহলে এক লাইনে সব সংখ্যা শেষ। এখন আমরা পড়বো আইসোটোপ, ঠিক আছে। তা আইসোটোপ সম্পর্কে কি কি পড়তে হবে, আইসোটোপের সংজ্ঞা তো পড়তে হবে না, তোমরা জানো ছোটকালে পড়ে আসছো। সো আমরা এখন কার কি কি মানে কয়টা আইসোটোপ এগুলো পড়বো। বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু মৌল আমরা সম্পর্কে আলোচনা করবো, যেগুলো পরীক্ষায় বারবার আসে আর কি, বুঝছো, সেগুলো কিন্তু বারবার রিপিট হয়। যদি হাইড্রোজেন সম্পর্কে বলি আইসোটোপ, যদি হাইড্রোজেন সম্পর্কে বলি তাহলে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। কি কি, হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। একটা হচ্ছে হাইড্রোজেন, খাতা লিখে রাখো সবাই, 1, ঠিক আছে। হাইড্রোজেন 2, মানে ভর সংখ্যা ভিন্ন হবে বাট প্রোটন সংখ্যা সেম থাকে, আমি কিন্তু আগে বলছি। আর নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা, ঠিক আছে। আর হাইড্রোজেন কি 1, এটা 3, এই যে এটা হচ্ছে তোমার হাইড্রোজেন প্রোটন সংখ্যা। এটা কিন্তু তাহলে যদি প্রশ্ন আসে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি, তাহলে তোমার দিবা 3টি, ঠিক আছে। আর মেডিকেল আসছিল অক্সিজেন থেকে, মেডিকেল আসছিল, বুঝছো, এই অক্সিজেন থেকে। তাহলে অক্সিজেনের কয়টা, অক্সিজেনেরও 3টা। যেগুলো 3টা আইসোটোপ সেগুলো শুধু তোমাদের লিখে দিতেছি একত্রে আর কি, যাতে করে মন থাকে। হাইড্রোজেন, অক্সিজেন, অক্সিজেনেরও 3টা আইসোটোপ। কি কি, একটা হচ্ছে অক্সিজেন 16, অক্সিজেন 17, আরটা হচ্ছে অক্সিজেন 18। আর প্রোটন সংখ্যা লেখার দরকার নেই, কারণ সবসময় সেম থাকবে, 8, 8, 8, ঠিক আছে। তাহলে অক্সিজেনেরও 3টা আইসোটোপ। আচ্ছা, এরপর আসি তোমার হচ্ছে কার্বন, ঠিক আছে। কার্বন, এই কার্বনেরও কিন্তু কয়টা আইসোটোপ, 3টা আইসোটোপ। কি কি, মানে শুরু হবে যত থেকে, কার্বন কিন্তু 12 ভর সংখ্যা, 12 থেকে পরপর বাড়ে যাবে। দেখো যেখান থেকে শুরু হয়েছিল হাইড্রোজেন কিন্তু 1 থেকে শুরু হয়েছিল, নিচের দিকে কিন্তু আসে না। হাইড্রোজেন 1, 2, 3। আবার অক্সিজেন, অক্সিজেনও 16 থেকে শুরু হবে, 16, 17, 18, ঠিক আছে, ভর সংখ্যা থেকে আর কি। তারপর কার্বনও কিন্তু ভর সংখ্যা 12 আমরা জানি, তাহলে পরের আরো 2টা হবে। তাহলে কার্বন 12, তারপর হচ্ছে কার্বন 13, আর একটা হচ্ছে কার্বন 14। এগুলো হচ্ছে কি তোমার কার্বনের আইসোটোপ, ঠিক আছে, 3টা। আচ্ছা, আরেকটা আছে 3টা বিশিষ্ট, সেটা হচ্ছে তোমার আয়োডিন। আয়োডিন কত, 127 আমরা জানি আইসোটোপ, মানে ভর সংখ্যা আর কি, ঠিক আছে। আয়োডিনের সংখ্যা হচ্ছে আই, আর প্রোটন সংখ্যা হচ্ছে 53। তাহলে 127, আয়োডিন 128। এগুলো জাস্ট কয়েকটা মুখস্থ রাখবা, আশা করি আর সমস্যা হবে না। আর এখান থেকে আশা করি কমন পড়বে, বুঝছো। দেখো তাহলে এখানে 131, আর এখানে হচ্ছে 53। তাহলে এই 3টা হচ্ছে আয়োডিনের আইসোটোপ, ঠিক আছে। এই তো হয়ে গেল আমাদের 3টা বিশিষ্ট আইসোটোপ গুলো। এবার আসি 2টা, এগুলো কমন আছে। এগুলো 3টা আইসোটোপ যেগুলো লিখছি আমি, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, আয়োডিন, ঠিক আছে। এগুলো 3টা আইসোটোপ। এরপর তোমার হচ্ছে 2টা, যাদের 2টা করে আছে, যেমন ক্লোরিন, তারপর হচ্ছে তোমার ক্রোমিয়াম, তারপর হচ্ছে ফসফরাস হয়, ঠিক আছে। এই তো এইগুলো। তাহলে এই ক্লোরিন কি কি আছে, ক্লোরিন হচ্ছে জাস্ট আমি একটা বক্সাঙ্গগুলো লিখে দিচ্ছি, কারণ ক্লোরিনের তোমার প্রোটন সংখ্যা হচ্ছে 17, তোমরা সবাই জানো, 35 ক্লোরিন। আর একটা হচ্ছে ক্লোরিন কি 37। এটা আবার পরেরটা না, এটা একটু ব্যতিক্রম, দেখেছে, পরেরটা না। তাহলে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37, এটা হচ্ছে কি তোমাদের ক্লোরিন আইসোটোপ, ঠিক আছে। ওকে, ডান। এরপর ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা আবার পরপর আছে, বুঝছো। ক্রোমিয়াম একটা হচ্ছে তোমার 51, আর একটা হচ্ছে 52 ক্রোমিয়াম যেটা। আর এটা ভর সংখ্যা প্রোটন সংখ্যা সবাই জানো 24। এই হলো তোমাদের কি আইসোটোপ, ঠিক আছে। এগুলো মনে রাখলে হয়ে যাবে। আর যেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে কি ফসফরাস। ফসফরাসও 2টা আইসোটোপ আছে, একটা হচ্ছে 31, 31 ফসফেট, একটা হচ্ছে 32 ফসফেট। কৃষি ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। এর সবাই মাথা রেখো, এগুলো একটু বড় তোমাদের কনসেপ্ট আসবে, সেখানে আমি বুঝে দেবো।
যাই হোক, এগুলো হচ্ছে কি ফসফরাস আইসোটোপ দুইটা। তো আশা করি আইসোটোপ নিয়ে আর কোনো কারো ঝামেলা নাই। আর হচ্ছে আইসোটোপের ব্যবহার নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব। এরপর আমরা আইসোবারে চলে আসি। আইসোবার, আইসোবার মানে একটু আগে বলছি, বার মানে কি যাদের ভর সংখ্যা সমান, ঠিক আছে। যেমন আমি যদি 1 নাম্বার ধরি, ধরো হচ্ছে কপার, যেগুলো পরীক্ষা তোমাদের বারবার আসছে বিগত সালে, সেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি, ঠিক আছে, নতুন কিছু অ্যাড করছি না এখানে। কপার 64, আর এখান থেকে বিগত সাল থেকে অন করে কপার 64, আর একটা আছে কপার 64 একটা, আর একটা হচ্ছে জিঙ্ক 64, ঠিক আছে। আর জিঙ্কের প্রোটন সংখ্যা 30, তোমরা সবাই জানো। আর কপার মানে কপার জিঙ্ক তো একসাথে মৌল, হ্যাঁ, কপার জিঙ্ক এই দুটো ভর সংখ্যা কিন্তু সেম, 64, ঠিক আছে। তো হচ্ছে এই দুইটা পরস্পরের আইসোবার, মানে ভর সংখ্যা সেম। আবার হতে পারে ধরো হাইড্রোজেন হিলিয়াম, মানে পাশাপাশি গুলো বেশি হয় সাধারণত, না তোমরা নিচে বুঝতেছো, পাশাপাশি গুলো বেশি হয়। হাইড্রোজেন আর হচ্ছে হিলিয়াম 3 2, এটা হচ্ছে কি 3 1। এই যেটা কিন্তু হাইড্রোজেনের 3টা আইসোটোপ না, 3টা আইসোটোপের 3 নাম্বারটা, ঠিক আছে, 1 নাম্বারটা না কিন্তু। আচ্ছা, তাহলে আমাদের কি দুইটা হয়ে গেল। আরেকটা যদি আমি লিখতে চাই তাহলে আরেকটা হয়, যেমন সালফার ফসফরাস, ঠিক আছে, সালফার হয়, ফসফরাস হয়। সালফার কি 34, ফসফরাস কিন্তু কি 34, একটু আগে লিখছিলাম, এবং এখানে 16, এখানে 15, মানে পুরো সংখ্যা ভিন্ন। সো এগুলো হচ্ছে কি পরস্পরের আইসোবার। আইসোবার থেকে এত প্রশ্ন আসে না, বাট হচ্ছে তোমরা এই কটা শিখে রাখলেই লহমতে হয়ে যাবে। এবার দেখো আইসোটুন, আইসোটুন মানে কি? আচ্ছা, এগুলো পড়াতে নিজে লজ্জা করতেছে, কারণ এটা একদম ইজি টপিক, তোমরা ছোটকাল থেকে পড়ে আসছো, মানে 19 থেকে আর কি। আইসোটুন মানে কি যাদের নিউটন সংখ্যা সেম, যাদের নিউটন সংখ্যা সেম। আমি একটা উদাহরণ দেবো এখন, এগুলো ইম্পর্টেন্ট না, আইসোটোপটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আইসোটুন থেকে যেহেতু লিখছি একটা উদাহরণ দিয়ে নেই, একটা হচ্ছে সোডিয়াম, একটা ধরো ম্যাগনেসিয়াম ধরতে পারি, কারণ এটার কি 23 আর হচ্ছে 11, আর ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার কি 24 12। নিউটন সংখ্যা কিভাবে বের করি আমরা? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, দেখো সেম। 23 থেকে 11 তো কত থাকে 12, আর 24 থেকে 12 থাকে 12, তার মানে নিউটন সংখ্যা সেম। এখন দেখো আইসো ইলেকট্রনিক, এই আইসো ইলেকট্রনিক এইটা কিন্তু তোমাদের মৌলর জন্য হতে পারে, মানে পরমাণুর জন্য হতে পারে, অণুর জন্য হতে পারে, আবার আয়নের জন্য হতে পারে। আমি যদি এখন এখানে তোমাকে আয়ন দেখায়, যেমন কার্বন মনোক্সাইড, ঠিক আছে, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন সংখ্যা দেখো কত হয়। কার্বনের কিন্তু 6 ইলেকট্রন সংখ্যা, এবং অক্সিজেন হচ্ছে 8, তাহলে কত হইল 40। আবার যদি আমি এখানে আয়ন ধরি সিএন, সায়ানাইড, ঠিক আছে, তাহলে এখানে কি হবে কার্বনের 6 এবং নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের হচ্ছে 7, নাইট্রোজেনের 7। আর যেহেতু এখানে মাইনাস আছে, শুধু মাইনাস মানে কি, শুধু মাইনাস মানে একটা মাইনাস, মানে একটা সে গ্রহণ করছে, তার মানে ইলেকট্রন সংখ্যা বেশি এখন, তাহলে নাইট্রোজেন 7 আর একে 8, এই হচ্ছে 40, ঠিক আছে। আবার তুমি এটা ধরতে পারো পরমাণু, যেহেতু বলছি N2, 7 দুগুণে 14, এই যে, তাহলে এই তিনটা পরস্পরের কি আইসো ইলেকট্রনিক, ঠিক আছে। আবার এটাও হতে পারে, এই যে N2O এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা পরস্পরের আইসো ইলেকট্রনিক। তো আশা করি এগুলো সবার একদম একদম ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা প্রশ্ন দেখি কি বলছে। দেখো এখানে কি, এটা কিন্তু মেডিকেলে প্রশ্ন আসছে, এটা কিন্তু মেডিকেলে আসছে যে অক্সিজেনের কতটি আইসোটোপ পাওয়া যায়। অক্সিজেনের কয়টা পড়ছি আমরা একটু আগে, অক্সিজেনের কয়টা পড়ছি, 3টা পড়ছি কিন্তু, কি কি, একটা 16, একটা 17, আর একটা হচ্ছে কি 18, সো 3টা আইসোটোপ, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে নিম্নে কোনটির আইসোটোপ একটি, ঠিক আছে। আইসোটোপ একটি হচ্ছে এখানে মনে রাখবা কার, দেখো আমরা কিন্তু কার্বনের একাধিক পড়ছি, ক্লোরিনের একাধিক পড়ছি 35 37, ঠিক আছে। তারপর হাইড্রোজেনের কিন্তু 3টা পড়ছি, একটা কারটা হলে অবশ্যই এইটা হবে, ঠিক আছে। তুমি অপশন ধরো পারো না, ঠিক আছে, এটা উত্তর যেহেতু পারো না, তাহলে কি করবা, অপশন টেস্ট করবা, তাহলে কি পেরে যাবে আশা করি। আচ্ছা, অনেকে ধরো হচ্ছে প্রশ্ন দেখেই সিপ করে যায়, এটা করবা না। আর ভুলেও দাগাও না, ধরো হচ্ছে যদি তোমার একদমই না পারো তাহলে দাগানোর দরকার নাই, কারণ এখানে নেগেটিভ মার্ক আছে। আচ্ছা, এখন আমরা একটা কমন টপিক, সেটা হচ্ছে কি আইসোটোপের ব্যবহার, এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে মেডিকেল সেক্টর অনেক প্রশ্ন আসে। আচ্ছা, তো আমরা তাহলে কি করবো এখন, আইসোটোপ ব্যবহারটা করবো। সরি, দেখো বেশি বড় দরকার নাই, 4 থেকে 5টা বললেই হবে। প্রথমে আমরা পড়বো আমরা একটু আগে ফসফরাস পড়ছি না, ফসফরাস, ঠিক আছে, বা ফসফেট। দেখো ফসফরাস, সরি, একটা বলছেন 31, একটা বলছে 32, ঠিক
ঠিক আছে, সেই 32টা একটু আগে যেটা পড়ছি আমরা সেটা রাসায়নিকের প্রথমে 32 ফসফরাস। এইটা মানে ব্যবহার মানে কি, মানে কি ক্ষেত্রে ব্যবহার করা হয় বা কোথায় ইউজ করা হয়, তাহলে এটা মাথায় রাখবা। রক্তের যে লিউকেমিয়া আছে না আমাদের, ওখানে যখন কি লিউকেমিয়া মানে কি এক ধরনের রোগ, তাই না, সমস্যা, রক্তজনিত সমস্যা। তো এই রক্তজনিত সমস্যা রোগের চিকিৎসা ব্যবহার করা হয়। মানে লিউকেমিয়া দিয়ে মনে রাখবা, লিউকেমিয়া দিয়ে মাথায় রাখবা, ঠিক আছে। রক্তের রক্তের লিউকেমিয়া, কোমিয়া, রক্তের লিউকেমিয়া আমি সংক্ষেপ লিখছি, ঠিক আছে, সময় শর্ট, রোগের চিকিৎসা ব্যবহার করা হয়। ডান, রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসা ব্যবহার করা হয়। আবার আরেকটা আছে, ধরো আমি গুরুত্বপূর্ণ করে লিখতেছি যেগুলো হচ্ছে তোমার পরীক্ষা আসে, মানে এটা আরেকটা কাজ আছে 32 কি, এটা আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা ইউজ করা হয়, রক্ত স্বল্পতায় চিকিৎসা করা হয় এই দিয়ে, তোমার হচ্ছে 32 দিয়ে, ঠিক আছে। আর এগুলো অ্যানিমিয়া বলা হয়, অ্যানিমিয়াতেও চিকিৎসা করা হয়। আচ্ছা যাও, তাহলে 32 নিয়ে আর কোনো ঝামেলা নেই, দুটো মাথা রাখবে, একটা হচ্ছে রক্তের লিউকেমিয়া আর একটা মনে রাখবা রক্ত স্বল্পতা, শেষ। এরপর আসি আমরা আয়োডিন, ঠিক আছে। এটা হচ্ছে কটা ছিল, 131 ছিল, এবং কি এটা ছিল কি 131, 127 থেকে 127, 129 আর 131 ছিল। এর মধ্যে সবচেয়ে শেষটা যেটা ছিল সেটা হচ্ছে 131, রাইট। এরপর হচ্ছে এটা তোমার প্রোটন সংখ্যাটা হচ্ছে 53, ঠিক আছে। এইটা কি কাজে ব্যবহার করা হয়, এইটা হচ্ছে তোমার আমাদের যে টিউমার হয়, হ্যাঁ, এই টিউমারের অবস্থান এবং ধরো হচ্ছে কিরকম, মানে কিরকম আয়তন, ঠিক আছে, আয়তন, এবং যে আমাদের থাইরয়েড গ্রন্থি আছে না একটা, সেই থাইরয়েড গ্রন্থি যদি বৃদ্ধি পেয়ে যায় অনেক, এই যে ফুলে যায় না গলাটা, তখন এই চিকিৎসায় ব্যবহার করা হয়। তাহলে কয়টা জায়গায়, দুইটা জায়গায়, একটা হচ্ছে টিউমারের অবস্থান নির্ণয়, একটা হচ্ছে কি টিউমারের অবস্থান নির্ণয়ে, তারপর তোমার আয়তন ধরতে পারো এখানে, আয়তন, এবং কি একটা কি বলছি, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিজনিত চিকিৎসা, ঠিক আছে। থাইরয়েড গ্রন্থির কি, থাইরয়েড গ্রন্থি, এটা সরি গ্রন্থি লিখে নাই, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিজনিত সমস্যায় ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে এই দুইটা লিখে রাখো। আচ্ছা, এরপরে আরেকটা আছে খুব গুরুত্বপূর্ণ, কোবাল্ট, CO, কোবাল্ট। এটা বর্গ সংখ্যা হচ্ছে 60 এবং এর প্রোটন সংখ্যা হচ্ছে 27। এটা কি কাজে ব্যবহার করা হয়, সবাই একটা নাম দিয়ে মাথায় রাখবা, যেহেতু কোবাল্ট ক, ঠিক আছে, যেহেতু ক দিয়ে মনে রাখবা, কতে ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করা হয়, ঠিক আছে। ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করা হয়, সাহায্য করে। যাই হোক, ক্যান্সার কোষ ধ্বংস করতে, ঠিক আছে। আচ্ছা ডান, তাহলে এই কটা শিখলে আল্লাহর মতো হয়ে যাবে। আর আরেকটা কথা তোমরা লিখতে পারো, ইউরেনিয়াম 238, এইটা একটা কাজ আছে না, ঠিক আছে, এটা একটা অদ্ভুত একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা যদি কোনো পাথর পাই, বা হচ্ছে যে সিলেটে যাদের বাসা না, তো সিলেটে যে পাথর আছে না, দেখবা যে অনেক পুরনো পাথর আছে, সেই পাথরে যদি বয়স নির্ণয় করতে চাও তাহলে তোমার এটার হেল্প নিতে হবে, ঠিক আছে। তার মানে পাথরের বয়স নির্ণয় করতে ব্যবহার করা হয়, পাথরের বয়স নির্ণয় ব্যবহার করা হয়, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা লিখে নাও লাস্ট, TC, টেকনিশিয়ান, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার 99 মানে হচ্ছে তোমার বর্গ সংখ্যা, এটা এইটা মস্তিষ্কের যে টিউমার হয়, আমরা একটু আগে পড়ছি যে টিউমার অবস্থা নির্ণয় করতে সাহায্য করে আয়োডিন 131, 53, ঠিক আছে। সেইটা হচ্ছে কি যে কোনো টিউমার। আর স্পেসিফিক একেবারে মস্তিষ্কের টিউমার যদি প্রশ্ন আসে, মস্তিষ্কের টিউমারের যদি স্থান নির্ণয় করতে বলা হয়, তাহলে কি আমরা এই যে এইটার হেল্প নিতে পারবো, ঠিক আছে, মানে এটা দাগাতে হবে আর কি, ঠিক আছে। তাহলে আশা করি আইসোটোপের ব্যবহার সম্পর্কে তোমাদের মোটামুটি ক্লিয়ার। ওকে ডান। আরেকটা কথা, সেটা হচ্ছে, এটা লিখতে খেয়াল নাই, লিখে দিই এখানে, রন্টোজেন, ঠিক আছে। আর মানে বিজ্ঞানী রন্টোজেন কিন্তু কি ক্যান্সারের কি বলতো, রন্টোজেন একটা ইয়ে ছিল না তোমার, একটা এমসিকিউ ছিল, সেটা হচ্ছে জাস্ট ভুলে গেছি, যাই হোক পরে আলোচনা করবো এটা নিয়ে। তো আয়রন এর কাজটা কি, আয়রন এর কাজটা হচ্ছে তোমার আমাদের যে ক্যান্সার হয়
সেই চিকিৎসায় এক ধরনের নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে কি এই আরএন। আরএন এর ফুল মিনিং কি, মানে এই মৌলটার নাম কি, রেডন। ঠিক আছে, রেডন। এটা দেখলে আমার মনে হয়, মানে এটার চেহারা দেখলে আমার একটা রন্টনের কথা মনে আসে, এর জন্য প্রথমে মুখ দিয়ে বেরিয়ে রন্টন। আর যাই হোক, তো হচ্ছে তোমরা এটা লিখে রাখো যে আরএন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মেডিকেল আর্টস ছিল, বুঝছো, এটা কিন্তু মেডিকেল পরীক্ষা আসছিল। ক্যান্সার চিকিৎসায় এক ধরনের নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। ক্যান্সার চিকিৎসায়, ক্যান্সার চিকিৎসায় এক ধরনের নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। আচ্ছা, আমি এটা লিখে দিই একেবারে, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস, এটা হচ্ছে কি রেডন। ঠিক আছে, ওকে, ডান। তার মানে আমাদের আইসোটোপের ব্যবহার শেষ মোটামুটি। এখন আমরা তাহলে এমসিকিউ সলভ করি কয়েকটা, একটা দিছি। আচ্ছা, এই দেখছো, এই এখানে কিন্তু এসে পড়ছে, আমি একটু লাস্টে যেটা লিখলাম ওটা কিন্তু তোমার এমসিকিউ তে আসে। যাই হোক, তো এখানে বলছে যে নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়, এটা কিন্তু মেডিকেল আর্টস ছিল, আমি একটু আগে বলছি। সো এটা আনসার কোনটা হবে, তাহলে আনসার কোনটা হবে, আর এন। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা তাহলে কি শিখলাম এখানে, আইসোটোপের ব্যবহার বন্ধ শিখলাম। আইসোটোপ ব্যবহার নিয়ে আমি যতগুলো লিখে দিছি, এতগুলো শিখলে মোটামুটি হয়ে যাবে। আর তোমরা মন চাইলে আরো শিখতে পারো, সমস্যা নাই। বাট এতগুলো থেকেই তুমি বিভিন্ন মেডিকেল এবং ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসে, বুঝছো, এর বাইরে থেকে এত বেশি প্রশ্ন আসে না। আচ্ছা, ওকে, ডান। আর এটা তো আমরা কি করলাম, এটা হচ্ছে নিচে কোনটি ক্যান্সার চিকিৎসা ব্যবহার, অবশ্যই কি হবে এখানে, এখানে হবে হচ্ছে তোমার এইটা আর কি, এই যে আরএন, রেডন। ঠিক আছে, আচ্ছা। আর যদি প্রশ্ন আসে তোমার হচ্ছে আরেকটা আছে মনে হয়, ও আর নাই, তো আরেকটা প্রশ্ন এখানে নতুন করে ক্রিয়েট করে দিই। ধরো এখানে বলা আছে কোবাল্ট 60 থেকে কোন ধরনের রশ্মি নির্গত, যদি প্রশ্ন সেটা যে কোবাল্ট 60, আমি একটু আগে পড়ছি যে আইস টু ব্যবহারের ক্ষেত্রে পড়ছিলাম যে কোবাল্ট 60, হ্যাঁ, এর কাজটা কি ছিল, এর কাজটা ছিল তোমার হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা, ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা। ঠিক আছে, তাহলে এই যে ক্যান্সার আক্রান্ত কোষটা ধ্বংস করে, এটা কোন রশ্মি নির্গত মাধ্যমে, মানে কোন রশ্মিটা নির্গত হয়। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার প্রতি প্রশ্ন আসে, এটা কিন্তু মেডিকেল আর্টস এমবিবিএস পরীক্ষায়, যে কোবাল্ট 60 হতে নিঃসৃত হয় কোন রশ্মি। ঠিক আছে, কোবাল্ট 60 থেকে যে একটা রশ্মি নিঃসৃত হয়, সেই রশ্মিটার নাম কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মাথায় রাখবা, গামা রশ্মি। গামা রশ্মি, আমরা কিন্তু আলফা রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি পড়ছি না। সো এটা হচ্ছে কি গামা রশ্মি, কোবাল্ট 60 থেকে নির্গত হয়। আর এই গামা রশ্মির সবচেয়ে বেদন ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি, বুঝতে পারছো। এই জন্য তো কি যে ক্যান্সার তোমার হচ্ছে এটা ধরা পড়ে আর কি পরীক্ষার সময়। যাই হোক, তো মেন কথা হচ্ছে এখানে কোবাল্ট 60 থেকে গামা রশ্মি নির্গত হয়। আর উপরে যেগুলো আমি পড়ালাম এগুলো হচ্ছে মাথা রাখবা, আশা করি এখান থেকে অনেক মার্ক কমন পাবা, বিশেষ করে এসএসসি এমসিকিউ তে। তো আজকে আসলে ক্লাস নেওয়ার মেন উদ্দেশ্য ছিল তোমাদের কিভাবে ক্লাস নেব নতুন ব্যাচে আর কি, যেটা ক্রিয়েট করা হয়েছে সেটার জন্য আর কি। ঠিক আছে, তো আশা করি সবাই একটু ধারণা পাইছো যে আমরা কিভাবে ক্লাস নেব। ঠিক আছে, তো আর তোমরা যারা হচ্ছে ভর্তি হতে চাও তারা হচ্ছে আগামী 10 দিন বা হচ্ছে 15 দিনের মধ্যে ভর্তি হয়ে নিও, কারণ আমরা ক্লাস একদম 15 দিন বা হচ্ছে 16 দিনের মাথায় শুরু করে দিব, বুঝছো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে ক্লাসটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।